আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা চলে এলাম আমাদের পরের ক্লাসে। আজকে ক্লাসে আমরা বেসিক্যালি আগেকার যেই ক্লাসগুলো করেছি সেগুলোর আমরা একটু কিছু রিভিশন দিব এবং পাশাপাশি সামনের দিনগুলোতে কিভাবে আপনারা এগোতে পারেন সেটা নিয়ে একটা গাইডলাইন দেওয়া হবে এবং হালকা পাতলা কিছু আমরা কোডিং করব। এই গেল বিষয়। তো ১ম এ আমরা ভাইবার বিষয়টা একটু বলে নিই। আমাদের নেক্সট পরশুদিন ইনশাআল্লাহ ভাইবা হবে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তো পরশুদিন ইনশাআল্লাহ আমাদের ভাইবা হবে এবং ভাইভাতে মেইনলি কোয়েশ্চেন করা হবে হচ্ছে আমাদের যে টপিকগুলো অলরেডি হয়ে গেছে। ফর এক্সাম্পল আমাদের ভেরিয়েবল, তারপর লুপ, আ ইফ এলস, তারপর ফাংশন। তো এই টাইপের যেগুলো নিয়ে আমাদের বেসিক কোয়েশ্চেন করা হবে। খুব জটিল প্রশ্ন করা হবে এমনটা না। এটা গেল ১ নাম্বার। আর 2nd যে কথাটা সেটা হচ্ছে যে আমরা আ চলুন শুরু করে দিই বেশি কথা না বলে। তো ১ম যে জিনিসটা আমরা কি আলোচনা করেছি সেটা একটু দেখি। প্রথমত আমরা পাইথনের আলোচনা করেছি। পাইথন কি? এটা হালকা পাতলা আলোচনা করা হয়েছে। সংক্ষিপ্ত ইতিহাসগুলো লেখা হয়নি। আর আপনার এই কোডগুলো কোড তো না, ক্লাস নোটটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের নিউরাল জেম এর ওয়েবসাইটে। আমি আগের দিন দেখাই দিয়েছিলাম কিভাবে করবেন। তো আশা করি সেখানে আপনারা পেয়ে যাবেন। কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কি করতে হয় সেটা আমরা এখানে দেখাইছি। এরপরে হচ্ছে কমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন। তো কমেন্ট সিঙ্গল লাইন কমেন্ট হয়, সেটা হচ্ছে হ্যাশ দিয়ে শুরু হয়। তারপর হচ্ছে যে মাল্টি লাইন কমেন্ট আমরা জানি যে এরকম করে আ ডাবল যেটা ডুয়াল কোটেশন মার্ক বা ডাবল কোটেশন মার্ককে ৩ বার লিখে আমাদের মাল্টি লাইন কমেন্ট করতে হয়। এটা গেল। তারপরে ভেরিয়েবল এবং নামকরণের কিছু নিয়ম-কানুন আমরা দেখেছিলাম। দুঃখিত। তো এর মধ্যে যেমন শুরু হয় কি দিয়ে, উপাদান কি থাকে, যেমন ডিজিট থাকে, অঙ্ক থাকে, তারপর আন্ডারস্কোর থাকে, অক্ষর থাকে এগুলো। তারপর স্পেশাল চিহ্ন ব্যবহার করা যাবে না, এটা দেখেছি। কেস সেনসিটিভ অর্থাৎ ছোট হাতের এবং বড় হাতের অক্ষরকে আলাদা হিসেবে আমরা গণ্য করব। যেমন এজ আর এজ এক জিনিস না, এটা একটা গেল। তারপর রিজার্ভড কিছু কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড গুলো আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। ফর এক্সাম্পল ইফ, তারপর ডিফাইন যেটা ফাংশন ডিফাইন করার জন্য করছিলাম, এলিফ, এলস। তো এই টাইপের আরো বেশ কিছু আছে। এগুলো আমরা রিজার্ভড কিওয়ার্ড বলছি। তো এগুলো আমরা আপনার নামকরণের সময় ব্যবহার করতে পারবো না। যেহেতু এটা রিজার্ভড, হ্যাঁ? ওখানে বেস্ট প্র্যাকটিস কিছু আমরা দেখেছি। তারপর কিছু আমরা কেস, যেমন ক্যামেল কেস, প্যাসকেল কেস, আপার কেস, লোয়ার কেস, আরো তারপর আমরা বিভিন্ন কেস দেখেছিলাম। আ হোপফুলি কেসগুলো আমি দেখিয়েছি যতটুকু মনে পড়ে, বা দেখাইছি কিনা আমার খেয়াল আসছে না। হয়তোবা দেখাইছি, হয়তোবা দেখাইনি। তো এই কেসগুলো দেখাইছি। আপনি কারো কি মনে আছে দেখাইছি কিনা কেসগুলো? একটু জানাইন তো। আ আমার এক্সাক্টলি খেয়াল আসছে না বিভিন্ন কেসগুলো। মনে হয় দেখাইনি। বিভিন্ন কেস আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি আ এটার যে প্রিন্ট করে দেখাবো সেটা আর ভুলে গেছিলাম। তবে এটুকু এনশিওর করছি যে নেক্সট ক্লাসের আগে সবগুলো কুইজ, যতগুলো কুইজ বাকি আছে এবং বাকি জিনিসপাতিগুলো সব আমি ইনশাআল্লাহ দেখায় দিব। টেনশন করার দরকার নাই, হ্যাঁ? এই কেস আছে কিছু, প্যাসকেল কেস, যেমন আমাদের সবগুলো ভেরিয়েবল নামের শুরুর লেটার গুলো যখন আমরা আপার কেস দিব সেটাকে বলে প্যাসকেল কেস। তারপর ক্যামেল কেস আছে যেটা কিনা শুরুর অক্ষর হবে হচ্ছে স্মল আর বাকিগুলো হবে প্রতিটা ওয়ার্ডের আপনার ক্যাপিটাল। এটা আছে। এছাড়া আন্ডারস্কোর দিয়ে লেখা হয়। আরো বিভিন্ন কেস আছে। এরপর আমরা ডেটা টাইপ অ্যান্ড ডেটা স্ট্রাকচার দেখেছি। যেমন ইন্টিজার ডেটা টাইপ, তারপর ফ্লোটিং পয়েন্ট নাম্বার, কমপ্লেক্স নাম্বার, এটা আমরা আগের দিন একটু উদাহরণ দিলাম। তারপর বুলিয়ান টাইপ যেটা কিনা ট্রু ফলস হতে পারে। তারপর স্ট্রিং টাইপ এবং আমরা লিস্ট যেটা আগের দিন দেখেছি লিস্ট, তারপর টাপল, আর তারপর হচ্ছে যে সেটের মধ্যে যোগ বিয়োগ কিছু দেখেছি আমরা। তারপর ডিকশনারি, এটা আমরা হালকা পাতলা দেখেছি। এরপর টাইপ কনভার্সন, টাইপ চেকিং, এই টাইপের জিনিসপাতি আছে। এটা আমরা দেখেছিলাম ইন্টিজারে কনভার্ট করতে হয় কিভাবে, এইগুলো গেল। তারপর ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমরা ইনপুট কিভাবে নিতে হয়, তারপর আউটপুট কিভাবে করতে হয়, তারপর এফ স্ট্রিং, এগুলো আমরা দেখেছি। বলতে গেলে আমরা কিন্তু প্রচুর জিনিসপাতি দেখেছি। এরপরে অপারেটর বিভিন্ন, যেমন গাণিতিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর তুলনা অপারেটর, তারপর লজিক্যাল অপারেটর অ্যান্ড, অর, নট, এই জিনিসপাতিগুলো। তো এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন। এই চার্টটা আপনারা দেখে নিয়েন। এরপরে আমাদের আরো কি দেখেছি আমরা? আচ্ছা, মেম্বারশিপ এটা দেখা হয়নি। ম্যাথ ফাংশন ও ম্যাথ মডিউল। তো এটা আমরা দেখিনি। যেমন আমরা বিভিন্ন মডিউল আমরা ইম্পোর্ট করতে পারি পাইথনের ক্ষেত্রে। মডিউল বলতে কি বোঝানো হয়, তাই না? এই নোটটা কি ভাইভাতে আসবে? আ নোটটা আপনারা
কি করা যায় সেটা আমি এখনো চিন্তা করিনি। আসলে নোটটা কিভাবে দেওয়া যায়? আ আমি চাচ্ছি না নোটটা সবাইকে দিতে। কারণ যারা ধরেন যে নিয়মিত ক্লাসগুলো করেছে তাদেরকে শুধু দিতে চাচ্ছি। এই কারণে আমি নোটটা পাবলিকলি সবাইকে দিচ্ছি না। আচ্ছা আমি দেখি কোন একটা ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ। সমস্যা নাই। তো এটা গেল। আরেকটা জিনিস করা যায়, ধরেন আমি একটা পাসকোড দিয়ে রাখলাম। ওই পাসকোডটা যারা দিবে তারা নোটটা ডাউনলোড করতে পারবে। সিম্পল একটা জিনিস। পাসকোডটা শুধু ক্লাসে বলে দিলাম। তো পাসকোডটা কি হবে? পাসকোডটা একটু লিখে দিই না হয়। যদি আমি দেই তাহলে ধরেন যে পাসকোডটা এখানে বলে দিব। সো ক্লাস 6 নোট। আচ্ছা এখানে তো লিখে দিলে তো মুশকিল, তাই না? সমস্যা নাই। লিখে দিচ্ছি। পাসকোড হচ্ছে ট্যাকিয়ন আ এনজি নিউরাল জ্যাম ২০২৬। তো এইটা একটা পাসকোড, এটা আমি আপনাদের কপি করে দিচ্ছি। আপনারা কপি করে রাখেন এটা, হ্যাঁ? এই পাসকোড দিয়ে আপনারা ইনশাআল্লাহ ডাউনলোড করতে পারবেন হচ্ছে ক্লাস নোটটা। তাহলে এটা গেল। এটা রাখেন, আমি হয়তো পরে মিশায় দিতে পারি। সো এটা কপি করে রেখে দেন, হ্যাঁ? তাহলে এটা গেল। তারপরে ম্যাথ মডিউল কি জিনিস? আচ্ছা মডিউল যেটা বলছিলাম, মডিউল মানে হচ্ছে ধরেন আমরা তো নিজেরা সবকিছু প্রোগ্রামিং করব না, তাই না? অসংখ্য মানুষ আছে যারা কিনা বিভিন্ন প্রোগ্রামিং অলরেডি করে রেখেছে। এখন তাদের করে রাখা প্রোগ্রামিং গুলো বা কোড গুলো আমরা যদি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা মডিউল ইউজ করতে পারি। তো একটা উদাহরণ দেই, যেমন ধরেন এখানে একটা ম্যাথ মডিউল ইম্পোর্ট করা হয়েছে। আমি একটু দেখাই। ম্যাথ মডিউলের কাজটা কি, তাই না? আমরা একটু সিম্পল দেখাই। সৈয়দ ভাই যদি বলছিল আমাকে যে একটু করতে, আ বিভিন্ন লাইব্রেরি দেখাতে, মডিউল দেখাতে। বাট মনে হয় না যে খুব বেশি সম্ভব হবে। কারণ অলরেডি আমাদের হালকা পাতলা আমি দেখাই দিই, হ্যাঁ? একটু খেয়াল করুন। সেটা হচ্ছে যে এখানে কি করা হয়েছে? আমরা প্রথমত এখানে একটা মডিউল ইম্পোর্ট করেছি, যে ইম্পোর্ট ম্যাথ মানে হচ্ছে ম্যাথ নামে একটা মডিউল আছে, সেটা আমরা ইম্পোর্ট করেছি। মডিউল কি জিনিস? যেটা কিনা অন্যরা অলরেডি লিখে রেখেছে, বিভিন্ন প্রোগ্রামিং করে, বিভিন্ন কোড করে রেখেছে, হ্যাঁ? সো যেমন এখানে আমরা কি পেতে পারি? যেমন math.sqrt, এটা হচ্ছে স্কয়ার রুট, অর্থাৎ বর্গমূল নির্ণয় করার জন্য এটা ব্যবহার করতে পারি। তো আমরা স্কয়ার রুট ইকুয়ালস টু math.square root লিখতে পারি। সেক্ষেত্রে হবে কি, আমরা আউটপুটটা পাবো। যেমন এখানে আউটপুট পাবো ৮। কারণ ৬৪ দিয়েছি নাম্বার, এইজন্য আউটপুট ৮ পাচ্ছি। তারপর সেইল বলে একটা বিষয় আছে। যেমন সেইল করলে হয় কি, উপরে চলে যায়। যেমন ৪.২। তার মানে সেইল করলে হয়ে যাবে ৫। কেন? কারণ হচ্ছে সেইলিং এর কাজ হচ্ছে পরবর্তী পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়া। সেইলিং বলি না আমরা, যে বিল্ডিং এর সেইলিং মানে কি, ফ্লোরের সেইলিং মানে তো যে উপরে তলার যে ইয়াটা থাকে, হ্যাঁ? আর ফ্লোরের কাজ কি, ফ্লোর মানে নিচে নামায় দিতে হবে। তার মানে 4.9 হোক আর 4.2 হোক আর যাই হোক না কেন, এটা ফ্লোরিং করলে নিচে ৪ হয়ে যাবে, হ্যাঁ? তো এগুলা কিন্তু আমরা ম্যাথ মডিউল দিয়ে ইউজ করতে পারি। আমরা এটা রান করে দেখাই। তো আমি যদি এটা রান করি তাহলে দেখুন কি হয়। সো আমি রান দিলাম, দেখুন আমাদের এখানে সুন্দরভাবে কিন্তু ৫ আর ৪ আসলো, এবং পাই এর মান আসলো হচ্ছে 3.14159, অনেক কিছু আসলো, হ্যাঁ? তো math.py, এখানে কিন্তু আমরা ম্যাথের মানে পাই এর মানটা পাচ্ছি, এখানে স্টোর করা আছে। তো এভাবে কিন্তু আমরা মানুষের ব্যবহার করা বিভিন্ন মানে লেখা বিভিন্ন কোড ইউজ করতে পারি। শুধু এটা না, অসংখ্য আপনার মডিউল পাওয়া যায়। এই মডিউলগুলোকে আপনার প্রথমত ইনস্টল করতে হয়, এবং ইনস্টল করার পরে আপনার এগুলো ব্যবহার করতে হয়। তো কিভাবে মডিউল ইনস্টল করতে হয়? আমি যত সময় একটা ভিডিওতে দেখাইছিলাম, আ আমি দেখি ভিডিওটা না হয় লিঙ্কটা দিয়ে দিব। এটা ফোনে কিভাবে করতে হয় দেখাইছিলাম। পাশাপাশি পিসিতে কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়েছিলাম। তো সেটা আমি দিয়ে দিব। আপনারা ওখানে ইনস্টল করে নিয়েন। খুব ইজি ইনস্টল করা। তো এবার আমি ধরেন যে আরেকটা মডিউল আমরা ব্যবহার করা দেখবো। আরেকটু আগায় নিই, কি পড়েছি তাছাড়া। ক্যালকুলেটর একটা প্রজেক্ট এখানে দেখাইছিলাম আমি। তো এখানে ধরেন ২ টা সংখ্যা ইনপুট নেওয়ার পরে আমরা জাস্ট আ এখানে আপনার সংখ্যা ২ টার বিভিন্ন যোগ, বিয়োগ, গুণভাগ এটা করছি। যে অপারেটরটা ইনপুট নিয়েছে, আমরা হচ্ছে ২ টা সংখ্যা ইনপুট নিয়েছি। অপারেটর যদি প্লাস হয় সেক্ষেত্রে আপনার রেজাল্ট দেখাচ্ছে যোগ। এলিফ অন্যথায় যদি মাইনাস হয় সেক্ষেত্রে আপনার বিয়োগ। তারপর গুণ হলে গুণ, ভাগ হলে ভাগ। এই তো এভাবে আরকি করছিলাম। এখানে আপনার এক্সেপশন হ্যান্ডলিং বলে একটা বিষয় থাকে, সেটা এখানে ইউজ করা হয়েছে ট্রাই অ্যান্ড ক্যাচ দিয়ে। তো এখানে ট্রাই অ্যান্ড এক্সেপ্ট বলছি আমরা। এভাবে আরকি করা হয়েছে। তো এটা গেল বিষয়। তো এগুলো আমি যেহেতু আপনার ডিটেইলস এ করাইনি, যার কারণে আমি গভীরে যাচ্ছি না। এ গেল হচ্ছে ১ম মডিউলে করা। তারপর হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোল ফ্লো। তো এটা আমি আপনাদেরকে শিখিয়েছি হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোল স্টেটমেন্ট নামে। তো প্রোগ্রাম কন্ট্রোল স্টেটমেন্ট এর মধ্যে আপনাদের কি মনে আছে কি আমরা শিখেছিলাম? একটু কমেন্ট করেন দেখি। আপনাদের মনে আছে কিনা যে আমরা কি প্রোগ্রাম কন্ট্রোল স্টেটমেন্ট শিখেছিলাম?
সেই স্টুডেন্ট খুবই কম দেখতে পাচ্ছি। মাত্র কয়জন আছে? ৪ জন। আয় হায়! আচ্ছা হ্যাঁ, ইভেন অড, মার্ক অড এটা মূলত আমরা ব্যবহার দেখলাম। তো প্রোগ্রাম কন্ট্রোল স্টেটমেন্টে আমরা ওই ধরেন যে ইফ এলস, তাই না? ইফ, এলস, এলিফ, লুপ এগুলো আমরা বলছিলাম যে প্রোগ্রাম কন্ট্রোল, হোয়াইল মানে বিভিন্ন প্রোগ্রামে কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করি। যে কখন কোড রান হবে, কোন কোড রান হবে এজন্য। তো এখন আবার স্টুডেন্ট বাড়লো মানে যাওয়া আসা করছে মনে হয় অনেকে। প্রাইম কম্পোজিট নাম্বার, ইফ এলস, লুপ এলস হ্যাঁ, 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 ভেরি গুড। তো এই গেল হচ্ছে বিষয়। এখন এই ইফ, এলিফ এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে যে ইফ এর পর কন্ডিশন দিতে হয়, এরপর এলিফ এর পর আরেকটা কন্ডিশন দিতে হয়, তারপর এলস দিয়ে আমাদের কন্ডিশনটা শেষ করতে হয়। তো এখানে আমরা যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে কি আপনার বয়স কত? যদি আপনার বয়স হয় ১৩ থেকে কম তাহলে আপনি একজন শিশু। এলিফ যদি বয়স হয় গ্রেটার ইকুয়াল ১৩ এবং লেস দেন 18 তাহলে হচ্ছে কিশোর। আর গ্রেটার দেন 18 আর ছোট হলে ৬০ হলে প্রাপ্তবয়স্ক। এই তো। আপনি একজন ৪ কেন হইলো? আপনি একজন প্রাপ্তবয়স্ক। তো এভাবে আরকি আমরা এটা করতে পারি। তারপর নেস্টেড ইফ এলস মানে একটা ইফের ভিতর আরেকটা ইফ এরকম করে ব্যবহার করা। টার্নারি অপারেটর আমরা দেখাইনি, সো এটা স্কিপ করছি। হোয়াইল এবং ফর লুপ এটা আমরা দেখেছি যে হোয়াইল লুপের কাজ কি একটা নির্দিষ্ট শর্ত থাকা সাপেক্ষে বা শাখা পর্যন্ত এই লুপটি চলতে থাকে বা ইটারেট করতে থাকে। ইটারেট করা মানে হচ্ছে বারবার যে রান করছিলাম না আমরা, ওটাকে আমরা ইটারেট করা বলছি। তো এটার সিনট্যাক্সটাই ছিল এরকম করে। সিনট্যাক্স বলতে বোঝানো হয় যে প্রোগ্রামিং এর যে লেখার পদ্ধতিটা সেটাকে আমরা সিনট্যাক্স বলছি। যেমন এখানে হোয়াইল কন্ডিশন দেওয়া ছিল, হ্যাঁ? তো এই গেল কাহিনী। একটু জাস্ট হ্যাঁ, একটু। আমার ফোনটা একটু চেক করি। তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে বিভিন্ন while দিয়ে ব্যবহার। তো এখানে যেমন একটা আমরা ১ থেকে ৫ পর্যন্ত গণনা করা দেখাচ্ছি। আমরা কিন্তু দেখেছিলাম ১ থেকে ১০০, ১ থেকে ২০০ এরকম টাইপের বিভিন্ন ব্যবহার করা, হ্যাঁ? তারপর ফর লুপ আছে। ফর লুপে একটা সিকোয়েন্স মেইনটেইন করে আমরা একবার ইটারেট করে এটা আমরা দেখেছিলাম। তো এখানে আরেকটা ফর লুপের আমরা ব্যবহার দেখাই লিস্টের উপর ইটারেশন। তো লিস্টের উপর ইটারেশনটা কিরকম আমরা একটু দেখাই। এটা ইন্টারেস্টিং একটা জিনিস যে আ for loop in list.py তো এটা কিরকম? দেখেন আমার একটা লিস্ট আছে, স্টুডেন্টের লিস্ট। এই লিস্ট কেন বলছি? কারণ ওই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে স্কোয়ার দেয়া আছে, স্কোয়ার ব্র্যাকেট দেওয়া আছে। এজন্য এটাকে আমরা বলছি লিস্ট, হ্যাঁ? সো এই লিস্টে যেটা হয়েছে আ আপনার আচ্ছা এখানে সরি ফর দ্যাট। আমি মনে হয় ক্লাসটা আপলোড দিয়েছি কিনা? ক্লাস হ্যাঁ, আপলোড দিয়েছি। তবে বোধহয় আ আরেক জায়গাতে আপলোড দেওয়া হয় না। সমস্যা নাই। তো দেখুন এখানটাতে আমাদের এটা একটা লিস্ট। এই লিস্টে লেখা হয়েছে কি ফর স্টুডেন্ট ইন স্টুডেন্টস। আগে কিন্তু আমরা ফর সামথিং ইন রেঞ্জ লিখতাম। যখন আমরা কিনা সংখ্যা নিয়ে কাজ করছিলাম। কিন্তু এখন আমরা কি করেছি? সেটা হচ্ছে যে আপনার একটা লিস্টের উপর ইটারেশন করছি। দেখুন রান করলে কি হয়? এই দেখেন স্বাগতম রহিম, স্বাগতম করিম, স্বাগতম সাদিয়া, স্বাগতম তানিয়া। তো এভাবে আরকি আমরা করতে পারি। তো এটা আমি আরেকটা উদাহরণ দেই তাহলে আপনাদের কাছে আরো একটু পরিষ্কার হবে। ধরেন আমার কাছে একটা লিস্ট আছে। লিস্ট হচ্ছে কি আপনার উম ধরেন যে নাম্বারস তো না আমি ধরেন স্টুডেন্টস বা সাবজেক্টস কিন্তু ধরেন আমি লিখলাম হচ্ছে বাংলা। তারপর আমি লিখলাম হচ্ছে ইংলিশ। তারপর ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ। তারপর আপনার যেহেতু ফিজিক্স পছন্দ তো ফিজিক্স লিখলাম। ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স আরো জিনিসপাতি আছে। এবার আমি করব কি যে ধরেন আমি লিখলাম সাবজেক্ট বা ইন সাবজেক্টস যা ইচ্ছা লিখতে পারি, হ্যাঁ? এখানে যা ইচ্ছা লিখলে কোনো ইস্যু হবে না। এটা মূলত ভেরিয়েবল, হ্যাঁ? এটা ভেরিয়েবল নাম যা ইচ্ছা দিতে পারি আমি। ধরেন যে এখানে সাব লিখলাম। এখন আমি করব কি প্রিন্ট করব জাস্ট সাব। এখন আমার সাবজেক্ট গুলো প্রিন্ট হবে। আমি যদি রান করি দেখেন আমাদের সাবজেক্ট গুলো প্রিন্ট হয়েছে। বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স। তো এভাবে আমরা আরকি বিভিন্ন লুপের সাহায্যে আমরা প্রিন্ট করতে পারি। তারপর রেঞ্জ তো আমরা দেখাইছি স্টার্ট, স্টপ, স্টেপ। তারপর ইনিউমারেট বলে একটা বিষয় আছে। এটা একটু ইন্টারেস্টিং যে ইনিউমারেট ফাংশনটি ব্যবহার করলে আমরা একই সাথে ইনডেক্স বা ক্রম সংখ্যা এবং ভ্যালু বা মান দুটোই পেতে পারি। তো এটা আমরা একটু দেখি। ঠিক আছে? এটা একটু ইন্টারেস্টিং জিনিস। এটা দেখাই দিই আপনাদেরকে। মূলত বিশাল সিলেবাস ছিল। কিন্তু সবগুলো যেহেতু আমরা কমপ্লিট করতে পারিনি, আ এজন্য আমরা আজকে আরো বেশি যেগুলো বাদ গেছে সেগুলো দেখায় দিয়ে
তারপর আমরা একটু জিনিসপাতি দেখে শেষ করব। এখানে আজকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমরা রিভিশন দিচ্ছি, পাশাপাশি নতুন কিছু জিনিসপাতিও শিখবো ইনশাআল্লাহ। এখানে দেখুন আমরা যেটা করছি, এখানে রহিম, করিম, আমি একটু নামগুলো চেঞ্জ করে দিই। ধরেন যে আব্দুল্লাহ, তারপর তারপর ধরেন যে নাম দিলাম তারপর আহমেদ। তো ধরেন যে আমি কয়েকটা নাম দিলাম এখানে, হ্যাঁ? তো এখানে খেয়াল করুন যে আমি চাচ্ছি এই স্টুডেন্ট গুলোর ইন্ডেক্সও দেখতে। ইন্ডেক্স মানে কি, ওই যে বলেছিলাম আপনার লিস্টের ক্ষেত্রে ইন্ডেক্স হয় 0 থেকে শুরু, 0, 1, 2, 3, 4, ওটাকে বলা হচ্ছে ইন্ডেক্স। তো এখানে আমরা ইন্ডেক্সটা দেখতে পারবো, এজন্য ইন্ডেক্স লিখেছি। আই লিখলেও কোনো সমস্যা নাই, আই লিখলে একটু ছোট হয়, আইটা লিখি চলেন, আই লিখবো। এন্ড এখানে এফ স্ট্রিং ব্যবহার করা হয়েছে। তো আমি আগে চলুন এটা দেখাই আসলে কি হচ্ছে। তো আমি যদি করি ফর আই কমা স্টুডেন্ট ইন ইনিউমারেট, এখানে হয় যে এস দিলাম বা এসটি দিলাম, এসটিডি মানে স্টুডেন্ট। এখানে ইনিউমারেট স্টুডেন্টস মানে ইনিউমারেটের ভিতরে আমরা স্টুডেন্টস লিখে দিব। লিখার পরে ধরেন আমি এখানে প্রিন্ট আই যদি দিই একবার, আর প্রিন্ট দিব হচ্ছে আমি এসটিডি স্টুডেন্ট। দেখেন কি হয়, আলটিমেটলি আমরা এখানটাতে এই স্টুডেন্ট গুলোর আমরা ভ্যালু পাচ্ছি, এবং আমরা কি পাচ্ছি, আমরা ইন্ডেক্স বা ক্রম সংখ্যা পাচ্ছি, যেমন 0, 1, 2, 3। বুঝতে পারলেন? এটা হলো এটার কাজ। তারপরে লুপ কন্ট্রোল ব্রেক অ্যান্ড কন্টিনিউ, এটা আমরা দেখাতে পারিনি। তারপর নেস্টেড লুপ আছে, এটা আমরা দেখেছিলাম। প্যাটার্ন প্রিন্টিং বিভিন্ন, এটা যদিও শেষ করা হয়নি। তো এভাবে দেখুন আমরা অনেক কিছু করে অনেক কিছু করে ফেলেছি। এরপর স্ট্রিং, এটা আমরা সম্পূর্ণ দেখতে পাইনি। টাপল, ডিকশন, এগুলো হালকা পাতলা দেখেছি। স্টুডেন্ট রেকর্ড ম্যানেজার, ফাংশন, এটা ফাংশনটা এরপর আমরা দেখেছি। তো আগে এটা আপনারা জানান দেখি, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো আপনারা কি বুঝতে পেরেছেন? স্টুডেন্ট তো কম কেন? লাস্ট দিন দেখি কি একদম কম এরকম? সাইমন সিফাত আছে, মাইহেক আছে, মেহেক, বিজয় ইসলাম, তারপর সামিউল। এখানে পরিচিত সবাইকে লাগছে, নতুন কেউ স্টুডেন্ট নাই। সমস্যা নাই, চলুন তাহলে আমরা ব্যাক করি। আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করেন দেখি। আচ্ছা, একজন বুঝছে, বাকিদের কি অবস্থা? বাকিরা বোঝেননি? আচ্ছা, ধরে নিলাম আপনারা বাকিরা বুঝেছেন, কারণ আপনারা ধরলাম মৌন সম্মতি অনেক সময় দেখা যায় যে মানে চুপ থাকা অনেক সময় মৌন সম্মতি বোঝায়। তো আমি ধরলাম যে ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা তাহলে ফাংশনটা দেখবো। হ্যাঁ, ফাংশনটা আমরা দেখেছিলাম। ফাংশনটা কি শিখেছি সেটা একটু দেখাই। ফাংশন হলো নির্দিষ্ট কাজ করার জন্য কোডের একটি ব্লক, যাকে একটি নাম দিয়ে চিহ্নিত করা হয়। এর সুবিধা হলো একই কোড বারবার না লিখে শুধু ফাংশনের নাম কল করেই কাজটি করা যায়। এটাকে আমরা বলছি ড্রাই, ডোন্ট রিপিট ইয়োরসেলফ। আপনারা নিশ্চয়ই ক্লাস নোটটা থেকে বুঝতে পাচ্ছেন যে কতটা ডিটেইলসে আলহামদুলিল্লাহ এই কোর্সটা আমি করাইছি ফ্রিতে। এরকম কোর্স আমি বারবার সবাইকে বলছি, এটা আপনারা অবশ্যই দেখেন। যাদের আগ্রহ আছে পাইথনে তারা এটা অবশ্যই দেখতে পারেন। এ হচ্ছে কথা। তাহলে আমরা এর পরেরটাতে যাই। এবার হচ্ছে সাধারণ ফাংশন। সাধারণ ফাংশনের ক্ষেত্রে আমরা যেমন ফাংশন ডিফাইন করা দেখেছি, যে ডিফ গ্রিড দিলে আমরা কোনো একটা ফাংশন ডিফাইন করতে পারবো। এবং ফাংশনকে কল করা বা ইনভোক করার জন্য আমরা কল করা বা ইনভোক করা, এটা আমরা করতে পারি। হ্যাঁ, তারপরে আপনার ফাংশন প্যারামিটার, এরপরে আমরা দেখেছি। তো প্যারামিটার হলো ফাংশনের ভিতর ডেটা পাঠানোর একটা উপায়। এটা আমরা দেখেছিলাম যে প্যারামিটার সহ কোনো একটা প্যারামিটার পাস করে দিলে সেটা আমরা ইউজ করতে পারি ভিতরে। যেমন গ্রিট ইউজার নামে একটা ফাংশন ডিফাইন করা হয়েছে, এবং ফাংশনটার ভিতরে আমরা প্যারামিটার পাস করছি। ডিফল্ট প্যারামিটার সেট করা যায়, চাইলে আপনি প্যারামিটার সেট করতে পারেন। তো এই ক্লাসরুমটা দেখে নিন, আপনারা আশা করি বুঝতে পারবেন অনেক কিছু। রিটার্ন স্টেটমেন্ট আমরা রিটার্ন করাও দেখেছিলাম হালকা পাতলা, যে কিভাবে রিটার্ন করতে হয়। এরপরে ভেরিয়েবল স্কোর রিকারশন, এরপরে আর আমরা দেখিনি বলতে গেলে, এরপরে আমরা দেখিনি। এই গেল মোটামুটি আমাদের জিনিসপাতি। এখন আমরা কিছু ইন্টারেস্টিং জিনিসপাতি দেখার চেষ্টা করব। এর মধ্যে ধরেন যে চার্ট বানানো, তারপর গ্রাফ বানানো। এজন্য ম্যাটল্যাব বলে একটা, ম্যাটল্যাব কেন বলছি, ম্যাটপ্লট লাইব্রেরি বলে একটা জিনিস আছে। লাস্টের দিকে আমি শিখেছিলাম এটা, একদম ম্যাটপ্লট লাইব্রেরি, বিউটিফুল সোপ তো না, ম্যাটপ্লট লাইব্রেরি। দেখি কোথায় শিখেছিলাম। তারপর ধরেন গেম বানানো, মানে অনেক ইন্টারেস্টিং জিনিসপাতি এখানে দেখানো হয়েছিল। আমি একটা গেম বানিয়ে দেখাইছিলাম মানুষদেরকে যে কিভাবে গেম বানাতে হয়। তারপর একটু জাস্ট, হ্যাঁ, আমি খুঁজে ফেলি, সার্চ দিলে অবশ্য হচ্ছে।
ম্যাট প্লট লাইব্রেরি দেখায়নি? আচ্ছা সমস্যা নাই, আমি একটু দেখাই আপনাদের ম্যাট প্লট লাইব্রেরি কি জিনিস। এই তো ভিজুয়ালাইজেশন ইন পাইথন, হ্যাঁ? আমাদের এখানে ধরেন যে পাইথনে যত রকম ভিজুয়ালাইজেশন আমরা এরকম করে বিভিন্ন গ্রাফ বানাতে পারি, এরকম ম্যাট প্লট লাইব্রেরি ইউজ করে। তো আমি যেটা করব সেটা হচ্ছে আপনার সরাসরি এআই কে বলব কোড দিতে। আমার ধরেন যে টাইম নাই অত কোড লেখার। কারণ কোড লিখতে গেলে প্রচুর সময় চলে যাবে। এজন্য আমরা কি করব? এআই কে দিয়ে জাস্ট আমরা দেখার জন্য দেখি, হ্যাঁ? তো ম্যাট প্লট লাইব্রেরি কোড ফর জেনারেটিং এ প্রোগ্রেস বার। আমি একটা কোড নিয়ে এলাম। তো আমরা একটা কাজ করছি যেমন একটা প্রজেক্টে আমরা মূলত বিভিন্ন দুঃখিত অভিযাত্রিক বিডি। তো আমরা একটা ওয়েবসাইটে প্রজেক্টে কাজ করছি। সেই প্রজেক্টে একটা উদাহরণ দেখাই। তো এটা একটা হিউম্যানিটেরিয়ান জার্নি ফর আন্ডার সার্ভড কমিউনিটিজ। এটা অভিযাত্রিক ফাউন্ডেশন নামে একটা আছে ফাউন্ডেশন, ওনাদের কাজ। তো এটা হচ্ছে ওয়েবসাইটে আমরা কাজ করছি, এখন শেষ হয়নি। তো এনারা যেটা করে সাপ্তাহিক একটা করে প্রজেক্ট নেয় এবং সাপ্তাহিক প্রজেক্ট নিয়ে ওনারা হচ্ছে যে সেটা লক্ষ্যটা পূরণ করার চেষ্টা করে। এনারা একটা ভালো জিনিস আমরা দেখা যখন মনে আসলো তো দেখাই দিই আপনাদেরকে। ভালো জিনিস এনারা। অভি অভিযাত্রিক দিনাজপুর এটা মেবি। হ্যাঁ, এনারা বিভিন্ন মানুষদেরকে সহায়তা করে। প্রতি সপ্তাহে দেখা যায় একটা করে প্রজেক্ট নেয় এবং প্রজেক্টে ওনারা বিভিন্ন মানুষদেরকে হেল্প করে। মানে একেক সপ্তাহে একেকটা জিনিস করে। তো এনাদের ওয়েবসাইটটাকে আমরা বানায় দিচ্ছি। তো এখানের উদাহরণটা কেন টানলাম? যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চার্ট। এই চার্টটা কিন্তু আমরা বুঝতে পারছি। এটা এখনো যদিও শেষ হয়নি, কমপ্লিট হয়নি। দেখেন এখানে হোভার করলে একটু ই ই আমাদের বাগ আছে যে অগ্রগতি 21%, মানে টোটালটা এটাকে আমরা বলছি এটা পাই চার্ট বলতে পারি বা মানে সাম সর্ট অফ একটা চার্ট, হ্যাঁ? তো এভাবে চার্ট থেকে শুরু করে আমরা অনেক কিছু আমরা পাইথন দিয়ে করতে পারি, হ্যাঁ? তো এখানে আপনার আরো বিভিন্ন রকম চার্ট করা যায়। আমি একটু দেখাই লগইন করে। এগুলো অবশ্য গোপন জিনিস। এগুলা রেকর্ড ক্লাসে থাকবে না। সো দেখতে পাচ্ছেন যে এরকম বিভিন্ন চার্ট আছে। দেখতে পাচ্ছেন এটা একটা চার্ট, তারপর এটা একটা চার্ট, হ্যাঁ? এরকম করে বিভিন্ন চার্ট। আরো চার্ট হয়। এখানে চার্টগুলো সব দেখা যাচ্ছে না। তো এই চার্ট টাইপের জিনিসপাতিগুলো আমরা বানাতে পারি হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরি দিয়ে। তো এখানে যেমন স্ট্যাটিক প্রোগ্রেস বার একটা দিয়েছে, আরো কি বা দিয়েছে অ্যানিমেটেড প্রোগ্রেস বার। দেখি কি দিল? আমি জানি না কি দিয়েছে। আমরা একটু রান করার চেষ্টা করব, হ্যাঁ? সো আমরা একটা ধরেন যে আ উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। ম্যাটপ্লটলিব 1.py এখানে রান তো হবে। এই দেখুন দেখতে পাচ্ছেন সুন্দর না একটা? এটা প্রোগ্রেস বার বলে। এটা কিন্তু আমার পাইথন দিয়ে লেখা। বুঝতে পারছেন? দুঃখিত। এটা পাইথন দিয়ে লেখা। সরি কি হলো এটা? দুঃখিত। ওকে। তো এটাকে আমরা চাইলে বড় করতে পারি একটু। এই তো। এটাকে বলছি আমরা প্রোগ্রেস বার। এটা কিন্তু চাইলে চেঞ্জ করা যায়, জানেন? চেঞ্জ করা যায় কোথায়? দেখুন পার্সেন্টেজ কিন্তু আমরা দিয়েছি যে 75%। আ এগুলো দেওয়া আছে দেখে এটা হচ্ছে। মূলত কোড করে সব করা। তো এটা কেটে দিই আমরা। কেটে দিলাম। তারপরে ধরেন যে আরেকটা দেখি আরেকটা কি দিয়েছে? অ্যানিমেটেড প্রোগ্রেস বার একটা দিয়েছে। নাও generate 5 more matplotlib examples for teaching দিবে আমায় কিছু, হ্যাঁ? তো আমি আরেকটা উদাহরণ দেই। ম্যাটপ্লট লাইব্রেরি আমি ধরেন যে ছোট করে লিখলাম mt2.py ম্যাটপ্লট লাইব্রেরি ধরে নিয়েন। এটাকে রান করে দেখি কি রান মানে কি দিল আমাদেরকে এআই। আ ও এটা অ্যানিমেটেড প্রোগ্রেস বার, হ্যাঁ? এই দেখেন সুন্দর একটা অ্যানিমেশন প্রোগ্রেস বার না? এটা অ্যানিমেশন হলো। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে অ্যানিমেটেড প্রোগ্রেস বার। তো তারপরে দেখি আর কি, কি আছে আমাদের। আরো যদি কিছু দেয় আমাদেরকে স্ক্যাটার প্লট দিয়েছে একটা কোরিলেশন মানে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এর ধারণা আছে, হ্যাঁ? আমি আরেকটা ফাইল বানায় নিই। ধরেন যে mt3.py অ্যান্ড আমরা এখানটাতে রান করি। এই যে এটা যেমন একটা সুন্দর একটা দেখতে পাচ্ছেন? এটা এরকম এটাও কিন্তু আপনার পাইথন দিয়ে করা। তারপরে দেখি আমরা আর কি, কি দিয়েছে আমাদের এআই। হিস্টোগ্রাম ডিস্ট্রিবিউশন দেখছেন কত সুন্দর একটা হিস্টোগ্রাম বানায় দিয়েছে। এটাও আমরা করতে পারি চাইলে। তো এটা আমরা ধরেন যে আচ্ছা এটা বানায়নি, দিয়েছে এরকম। তো আমরা একটু দেখি এটা কিরকম করে রান হয়। আমরা MT4 বানায় নিই একটা MT4
4.py। তো এটা হচ্ছে আমরা কিছু উদাহরণ দিচ্ছি জাস্ট যে আমরা পাইথন দিয়ে আসলে কত কিছু করা যায়। এই দেখতে পাচ্ছেন এরকম করে ডিস্ট্রিবিউশন। সো হোয়াটএভার আমরা আর উদাহরণ যাচ্ছি না। তো আপনারা চাইলে এবার আমি আপনাদেরকে গাইডলাইন দেই যে আপনারা এখন কি করবেন, তাই না? এটা জানা তো খুবই জরুরি। তো এই ক্ষেত্রে এখানে আপনারা বিভিন্ন ভেরিয়েশনের মানুষ আছেন। দেখা যাচ্ছে কেউ আর্টস, কমার্স, সায়েন্স আ সব ব্যাকগ্রাউন্ডের আপনার মানুষ আছেন। তো সবার জন্য আমি কিছু কথা তাহলে বলি। এটা গেল। এগুলো কি আসবে? জাস্ট আস্কিং না, এগুলো কোনো আসবে না। এগুলো জাস্ট দেখানোর জন্য আমি দেখালাম যে মানে পাইথন দিয়ে কি করা যায় সেটা আমি দেখালাম, হ্যাঁ? এগুলো কোনো প্রশ্ন আমরা আসবে না। আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে আমরা আপনাদের সামনে আপনারা আরো পাইথন হোক বা অন্যান্য জিনিসপাতিতে ক্যারিয়ারে আগাতে পারবেন। তো এক্ষেত্রে একটা ভয়াবহ জিনিস ঘটছে সেটা হচ্ছে যে টেক ফিল্ডে ক্যারিয়ারটা এখন বেশ কঠিন হয়ে চলেছে। তো সেদিন কয়দিন হলো এটা কালকে কি পরশুদিন হবে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা হচ্ছে যে সিএসই ফিল্ডে আর কাউকে আমি আসতে নিষেধ করছি। যে যারা নতুন আসছে তাদেরকে আমি সিএসই ফিল্ডে মূলত আসতে নিষেধ করছি। কারণ এআই চলে আসাতে আপনার যেমন ধরেন যে এই কোডগুলো কিন্তু এখন আপনাদের সামনে দেখালাম। প্রোগ্রামিং গুলো কিন্তু এখন এআই করে দিতে পারে। আপনি যদি ভালো করে প্রম্পটিং করতে পারেন দেখা যাচ্ছে এআই অনেক কাজ করে দিচ্ছে। যার কারণে সামনের দিনে এই মানে প্রোগ্রামিং ফিল্ড বা এই আইটি সেক্টরটাতে বেশ একটা ধাক্কা খাবে মানুষজন। মানে চেঞ্জ হয়ে যাবে আমাদের রোল গুলো। তো এটা গেল ১ম কথা। এজন্য আমি সবসময় বলি আপনারা যারা নন সিএসই ব্যাকগ্রাউন্ডের আছেন বা অন্য ব্যাকগ্রাউন্ডের আছেন তাদেরকে আমি বলি আপনারা এমনি প্রোগ্রামিং শিখছেন শখের বশে শেখেন, কোনো সমস্যা নাই। ভালো লাগার জন্য, মজা লাগার জন্য শেখেন অ্যান্ড এক্সপ্লোর করেন অ্যান্ড এগুলোকে ব্যবহার করেন। ব্যবহার করে বিভিন্ন অ্যাপ বানান, ওয়েবসাইট বানান, বিভিন্ন প্রোগ্রাম বানান এবং এআই ইউজ করেন। এখন এআই যেমন Claude আছে, Claude খুব ভালো কোড পারে। যে Claude আছে, তারপর ChatGPT কেমন পারে আমি জানি না, ইউজ করা হয় না। আচ্ছা ইউজ করি ChatGPT, ইউজ করি সরি, ইউজ করা হয় না বলাটা ভুল হবে। আ ChatGPT ইউজ করা খুব কম, ইউজ করা খুব কম। তবে এই গেল কথা। তারপর আছে এখানে Gemini ইউজ করতে পারেন। মানে বিভিন্ন রকম এআই আপনারা ইউজ করে মূলত এই প্রোগ্রামিং গুলো করতে পারেন। এটা গেল হচ্ছে নন টেক ব্যাকগ্রাউন্ড এর জন্য। তো আপনারা একটু জানান দেখি এখানে কে টেক ব্যাকগ্রাউন্ড এর আছেন? আমাদের কি তখনই ইউজ করা উচিত যখন অনেক দরকার? আদারওয়াইজ আমাদের হিউম্যানস লাগবে ইন দিস ফিল্ডস। এআই ইউজ করলেও একটু হইলেও কোডিং এর বেসিক নলেজ থাকা মাস্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এআই ইউজ করতে হলেও কোডিং এর বেসিক নলেজ থাকা ভালো। তবে না থাকলেও চলে। কারণ আপনার আ যারা এআই ইউজ করে কিছু বানায় তারা মূলত আপনার ধরেন নিজেদের জন্য বানাচ্ছে বা টুকটাক ছোটখাটো জিনিসপাতি বানাচ্ছে। তারা তো আর গভীর জিনিসপাতি বানাচ্ছে না। এ হলো কথা। তো আপনারা একটু জানান দেখি এখানে নন টেক তো না, টেক ব্যাকগ্রাউন্ড এর কে আছেন বা আইটি রিলেটেড বিষয়ে কারা পড়াশোনা করছেন একটু কমেন্ট করেন। তাহলে ধরেন যে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলব। আর যারা নন টেক আছেন তাদের তো বললামই। আপনারা এক্সপ্লোর করেন, কোনো সমস্যা নাই। যা ইচ্ছা শেখেন, যা কিছু করেন। যেমন আমি নিজের কথা যদি বলি, আমি আপনার ছোট থেকে দেখা যাচ্ছে আমি সবকিছুই শিখেছি আলহামদুলিল্লাহ। যেমন গ্রাফিক্স ডিজাইন বলেন, ভিডিও এডিটিং বলেন, তারপর আপনার এই যে ফটো কি বলে ডকুমেন্টেশন কেন বলছি যে ডক্স এর কাজ, পাওয়ার পয়েন্ট এই সেই হাবিজাবি মানে এমন কোনো জিনিসপাতি নাই, সফটওয়্যার নাই আ শিখিনি। আলহামদুলিল্লাহ যেটা পাইছি সেটাই শিখছি এরকম অবস্থা। তো এটা আমার এখন কাজে দেয় যে আমি সবকিছু যেমন একটা বেসিক হলেও ধারণা আছে। তো আমি এমন আমার অবস্থা হতো ওইটাকে আমি নাম দিয়েছিলাম SDE। সরি SAD নাম দিয়েছিলাম আমি। SAD মানে কি জানেন? এটা স্যাড না, SAD স্যাড না। এটা মানে হচ্ছে সফটওয়্যার অ্যাডিকশন ডিসঅর্ডার। আমি নাম দিয়েছিলাম আমার নিজের যে সফটওয়্যার অ্যাডিকশন ডিসঅর্ডার। এখানে বিভিন্ন অ্যাডিকশন ডিসঅর্ডার আছে। তো আমি বলতাম যে সফটওয়্যার অ্যাডিকশন ডিসঅর্ডার হয়ে গেছে আমার। মানে কোন একটা সফটওয়্যার পেলে ওটা ঘন্টার পর ঘন্টা গুতাচ্ছি যে কোথায় কি হলে কি হয় দেখি তো একটু। মানে এরকম করে ধরেন যে আমার শেখা এ হচ্ছে অবস্থা। তো আপনারা যারা নন টেক ব্যাকগ্রাউন্ড এ আছেন, যারা হচ্ছে সিএসই বা আইটি ফিল্ডে পড়াশোনা করছেন তাদেরকে বলব আপনারা এক্সপ্লোর করেন, যা কিছু শেখেন, সবকিছু শেখেন দেখবেন ওটা কাজে দিবে সামনে। বিশেষত আপনার এগুলো আইটি স্কিল শিখে রাখা ভালো। এখন এআই শিখতে পারলে খুবই ভালো হয়। কারণ আপনার এআই যেহেতু সামনে চলে আসছে। এটা গেল হচ্ছে নন টেক এর জন্য। আর টেক ব্যাকগ্রাউন্ড এর জন্য কিছু কথা আছে সেটা আমি এখন বলব। তো টেক ব্যাকগ্রাউন্ড এর জন্য কি কথা সেটা খুবই গুরুত্বপূর্ণ। টেক ব্যাকগ্রাউন্ড এ আপনাদের এইখানে আপনার Photoshop, ফটো এডিটিং একজন সিএসই আছেন। আ হ্যাঁ, Photoshop, ফটো এডিটিং, হ্যাঁ, Photoshop ভিডিও এডিটিং আমার আসলে খুব ভালো লাগতো ওগুলা। আমার কিন্তু খুবই কাঁচা গ্রাফিক্স ডিজাইনে। তো তবে আমার ভাল লাগতো। আমি শিখতাম।
তারপর ভিডিও এডিটিং আমার খুব ভালো লাগতো। ভিডিও এডিটিং এখনো করি আমি। আমি মূলত DaVinci Resolve ইউজ করি। খুব পছন্দের আমার একটা সফটওয়্যার। Photoshop এখন ইউজ করা হয় না। Photoshop মেইনলি পেইড ইউজ করতে হয়। আমি চেষ্টা করি সবসময় ফ্রি ইউজ করার। কারণ আমরা প্রমোট করি যে যেন মানুষের যে কপিরাইট, মানুষের যে হকটা, মানুষের যে এই যে কপিরাইট গুলো, এগুলো যেন নষ্ট না হয়। এটা সবসময় চেষ্টা করি। আচ্ছা, ডু ইউ ফর মাই ইউটিউব চ্যানেল? ইউটিউব চ্যানেল আপনার আচ্ছা আছে। ইউটিউব চ্যানেল ভালো কথা। ইউটিউব চ্যানেল আ দেখবো আমরা, সমস্যা নাই। তাহলে এখন কোথায় গেল? আচ্ছা, টেকের ব্যাপারে আমরা কিছু কথা বলি। টেকের ব্যাপারে কথা হচ্ছে আপনাদেরকে প্রথমত এই যে এই এক লাইন যথেষ্ট, হ্যাঁ? টেক ব্যাকগ্রাউন্ডের আপনারা যদি আ সত্যিকার অর্থে ক্যারিয়ার গড়তে চান সেক্ষেত্রে এই একটা লাইন জাস্ট। ফান্ডামেন্টালস আপনাদেরকে প্রচুর বেশি ভালো করতে হবে। এবং আমি বলব ভার্সিটি শেষ হওয়ার আগে বা আপনাদের যেখানে পড়াশোনা করেন না কেন সেটা শেষ হওয়ার আগে আপনাদের ফান্ডামেন্টালস খুবই ভালো পারতে হবে। নো আদার ওয়ে। এছাড়া কোনো ওয়ে নাই। ২ নাম্বার হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। ফান্ডামেন্টালস শেখার পাশাপাশি আপনাকে স্কিল বিভিন্ন ডেভেলপমেন্ট করতে হবে। সেটা আপনার যেমন অন্যান্য সাইড স্কিল হতে পারে। সাইড স্কিল তো লাগবেই। পাশাপাশি প্রোগ্রামিং ক্ষেত্রেও বিভিন্ন স্কিল যেমন এআই ইউজ করা, তারপর বিভিন্ন সফটওয়্যার ইউজ করা, বিভিন্ন আ কোডিং এর সাথে রিলেটেড জিনিসপাতি স্কিল যেগুলো লাগে, সেগুলো ডেভেলপমেন্টে মন দিতে হবে এবং খুবই ভালো করে শিখতে হবে। আ এখানে ধরেন যে আপনার আমাদের দেশের যে সিনারিও সেটা হচ্ছে যে সাধারণত আপনার ছেলেদেরকে চাপটা বেশি থাকে এবং আইটি ফিল্ডে আপনার সাধারণত মেয়ে কম থাকে খুবই। আ ছেলেদের প্রচুর বেশি এখানে থাকে। তো ছেলেদের ক্ষেত্রে এটা মেইন প্রযোজ্য। আর মেয়েদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তবে মেয়েদের ক্ষেত্রটা একটু আরো টাফ। কারণ হচ্ছে যে আ এসব ফিল্ডে হয় কি যে একটু কঠিন সাবজেক্ট এবং চাপ থাকে সবসময়। যার কারণে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে মেয়ে কম। অন্যদিকে মেডিকেল সেক্টরে আবার দেখা যায় মেয়ে বেশি। তবে অদ্ভুত বিষয় হচ্ছে যে মেডিকেলে ভর্তি হয় মেয়ে বেশি, বাট দেখা যায় ডাক্তাররা হয়ে যায় ছেলে বেশি। তো যাই হোক এখানে আপনার ছেলে-মেয়ে মেইন জিনিসটা হচ্ছে আপনাদের সবাইকেই এই ফান্ডামেন্টালস এবং স্কিল ডেভেলপমেন্ট এ মন দিতে হবে যাতে করে আপনার সামনের দিকে এগোতে পারেন। তো এটার গাইডলাইন এখন কোথায় পাবেন? গাইডলাইন এক্ষেত্রে আমি কয়েকটা জিনিসপাতি বলে দিই। ১ নাম্বার হচ্ছে আপনার ডকুমেন্টেশন। যেটা আপনি শিখবেন না কেন ডকুমেন্টেশন থেকে শিখবেন এবং ডকুমেন্টেশন আছে, তারপর বুকস বিভিন্ন বই পড়তে হবে আপনাকে। ওই রিলেটেড বই পড়তে হবে। পাশাপাশি YouTube এ ভিডিও দেখতে পারেন। YouTube এ ভিডিও দেখতে পারেন। YouTube টিউটোরিয়াল বা কোর্স এর পাশাপাশি হচ্ছে আপনার আ পেইড কোর্স বিভিন্ন করতে পারেন চাইলে। এটা গেল বিষয়। তো পেইড কোর্সের ক্ষেত্রে খুবই সাবধান করতে হবে। যেমন বাংলাদেশী পেইড কোর্স গুলো খুবই অজাতের হয়। মেক্সিমাম পেইড কোর্স খুবই অজাতের হয়, ভালো হয় না। আমি সাধারণত বিদেশি কোর্স গুলো করি। আ কেউ যেন হাত তুলেছেন মনে হলো। আচ্ছা, আ হ্যাশট্যাগ অ্যান্ড ইনভার্টেড কমা দিয়ে কমেন্ট করার ডিফারেন্স কি? ভেরি গুড, ভেরি গুড। একটা ভালো কোয়েশ্চেন করেছেন। আমি এই উত্তর দিচ্ছি এখনই, হ্যাঁ? তো আপনারা ধরেন যে এগুলো করতে পারেন অ্যান্ড আ এটা আপনারা করতে পারেন। তবে এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই তো এখানে আমি একটা গাইডলাইন দিয়েছি সংক্ষিপ্ত আকারে। সেটা কি? সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, জাভা, পাইথন মূলত সি প্লাস প্লাস হবে জাভা এটা মেইন জিনিস না। মেইন জিনিসটা হচ্ছে ওওপি আপনাকে শিখতে হবে। আর তারপর পাইথন তো লাগবেই। এই যেগুলো শেখার পরে আপনাকে বেসিক গুলো ফিক্স হয়ে গেল। অ্যান্ড ফান্ডামেন্টাল স্ট্রং হয়ে যাওয়ার পরে অ্যাসেম্বলি শিখতে পারেন চাইলে। তারপরে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখলেন, ফ্রেমওয়ার্ক শিখে সেটা ব্যবহার করলেন। সেটা হতে পারে React, Next.js। React যেহেতু লাইব্রেরি ফ্রেমওয়ার্ক না। তারপর আপনি চাইলে Flutter শিখতে পারেন। মানে যে যেদিকে যান যেতে পারেন। এটা গেল। তো এটার জন্য আমরা একটা প্ল্যান করছিলাম ক্যারিয়ার ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যান। চাইলে আপনারা আমাদের এখানেও করতে পারেন। অ্যান্ড এখানে আমি মূলত ক্লাসগুলো নিবো সামনে বলতে এখানে পুরো কোর্সটাই আমি ৬ মাসের যে ১ম ক্লাস থাকবে সেটা আমি পুরোটাই ইনশাআল্লাহ নিবো এবং পরবর্তীগুলোতে যেটাতে আমার ফিল্ড এবং ডেভেলপমেন্ট আরো যেগুলো ফিল্ড আছে সেগুলোতে আমি ইনশাআল্লাহ নিবো। তো এখানে আপনারা করতে পারেন। এই গেল মোটামুটি। এবার আমরা আপনি যেটা প্রশ্নটা করলেন যে হ্যাশট্যাগ এবং আপনার আ ডাবল কোটেশন মার্ক দিয়ে কমেন্ট করার মধ্যে পার্থক্য কি, তাই না? এটা আমি আলোচনা করিনি সেখানে। তো আলোচনা কেন করিনি সেটা এবার আমি বলি। তো এখানে আমাদের কমেন্টের ২ টা পদ্ধতি আছে। এটা হচ্ছে সিঙ্গল লাইন কমেন্ট যেটা কিনা আমাদের হ্যাশট্যাগ তো না? হ্যাশ চিহ্ন দিয়ে আমাদের শুরু হয়। তো এই হ্যাশ সিম্বল দিয়ে শুরু হয়।
আরেকটা আছে মাল্টি লাইন কমেন্ট। এটাতে মূলত আমাদের মাল্টি লাইন করার জন্য করা হয়, বুঝতে পারছেন? তো সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আমরা হচ্ছে যে আপনার এই হ্যাশ ইউজ করতে পারি। আর মাল্টি লাইন কমেন্ট করার জন্য এই ডাবল কোটেশন মার্ক ৩ টা করে অথবা সিঙ্গেল কোটেশন মার্ক ৩ টা করে আমরা ইউজ করতে পারি। এটা গেল কথা। আর আপনার প্রশ্নটা কি ছিল এটা? হ্যাশট্যাগ কাউন্ট ডিফারেন্স কি? এটা একটা ডিফারেন্স। আরো কিছু ডিফারেন্স আছে। আপনি একটু এআই কে জিজ্ঞেস করে দেখবেন আরো আপনার ডিটেইলস ডিফারেন্সটা বলে দিবে, হ্যাঁ? তো এটা আপনি একটু জিজ্ঞেস করে নিয়েন। খুব বেশি কঠিন না। আপনার ধরেন যে এইটাই। এটুকু জানা যথেষ্ট যে মাল্টি লাইন কমেন্ট আর সিঙ্গেল লাইন কমেন্ট। এছাড়া ডকুমেন্টেশন এর সময় বিভিন্ন ইউজ করা হতে পারে। এটা গেল বিষয়। একজন প্রশ্ন করছেন যে ভাইবা কবে নিবেন? ভাইবা পরশুদিন। পরশুদিন ভাইভা হবে। ও হ্যাঁ, ভাইভার বিষয়ে একটা কথা বলা হয়নি। সেটা হচ্ছে ভাইভার আমি একটা দিব, আ ফর্ম দিব, Google ফর্ম দিব। Google ফর্ম তো না, আমি একটা ফর্ম দিব। সেই ফর্মটা আপনি পূরণ করবেন। অ্যান্ড যারা পূরণ করবে তাদেরকে আমি একটা করে টাইম দিয়ে দিব। রাত ৯ টার পরে একটা টাইম দিয়ে দিব। ওই টাইমটাতে আপনার ভাইভা দিতে হবে, হ্যাঁ? তো আ আমি টাইম সবাইকে যারা পূরণ করবে তাদেরকে দিয়ে দিব। তবে এখানে নিয়ম হচ্ছে কি যে আপনার সবগুলো কুইজ আগে দিতে হবে। তো কুইজগুলো আমি ইনশাআল্লাহ দিয়ে দিব সব। সবগুলো কুইজ দেওয়ার পরে আপনার হচ্ছে যে দিতে হবে। আবার বলা যাবে নেট লাগে বুঝলাম না। আচ্ছা, আচ্ছা, ভাইবা। তো ভাইবা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা আমি ফর্ম দিব। সেই ফর্মটা পূরণ করতে হবে। তবে ফর্মটা যারা শুধুমাত্র কুইজ সবগুলো দিবে তারাই পূরণ করবেন ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হচ্ছে যে আপনার ধরেন রাত ৯টা থেকে ভাইবাটা শুরু হবে। ভাইবা খুব বেশি দেয় না। ভাইবা দেয় ৫-১০ জন সর্বোচ্চ হয়তোবা দিবে। কি থাকবে? এই তো এটাই সিলেবাস যেগুলো আজকে শিখালাম। আগের দিন আমি সিলেবাস দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন রিডমি। আপনি ক্লাস করেননি মনে হয়। এই যে ভাইবা সিলেবাস এটা, হ্যাঁ? এগুলো, এটা। ভ্যারিয়েবলস, তারপর কমেন্টিং, কমেন্টস ধরেন যেটা লিখে দিলাম এই তো। এটাই ভাইবা। আর বেশি কিছু না। জটিল প্রশ্ন করা হবে না। এটাই ভাইবার সিলেবাস। সো এই গেল কথা। এখন আপনারা কারো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। আর কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন। আজকে যেহেতু লাস্ট ডে, আপনার সাথে আমরা কথাবার্তা বলি। চলুন আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সার সেশন দেই। ভাইবার টাইম রাত ৯ টার পরে। রাত ৯ টার পরে আমি ভাইবার টাইমটা সবাইকে মেসেজ দিয়ে দিব। রাত ৯ টার পর সবাইকে আমি মেসেজ দিয়ে দিব। কারণ এটা গ্রুপে দেওয়া হবে না। কারণ সবাই ভাইবা আমি নিব না। যারা শুধু সবগুলো কুইজ দিবে এবং সবগুলো ক্লাস করবে তাদেরকে ভাইবাটা আমি নিব। কারণ সবার ভাইবা দিয়ে আমরা কাউকে মানে আমরা চাচ্ছি সবাইকে যারা শুধুমাত্র জেনুইন ক্লাস করছে তাদেরকে ভাইবাটা দিব। সবার জন্য ধরুন মোটামুটি ৫ মিনিট করে যদি ধরি, সেক্ষেত্রে আপনার ১ ঘন্টায় নেওয়া হচ্ছে কয়টা? ৫, ৫ ১২ × ৬০। ১ ঘন্টায় এনাফ। ৯টা থেকে ১০টা পর্যন্ত ধরে রাখেন। এর মধ্যে একটা টাইম। তার আগে আমি টাইমটা দিয়ে দিব। সবাইকে আমি টাইমটা দিয়ে দিব। ধরেন কাউকে দিলাম ৯টা ৫, কাউকে দিলাম ৯টা ১০, কাউকে দিলাম ৯টা ১৫, এরকম করে আরকি। সো আ কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। সি প্রোগ্রামিং এর ১ম ক্লাসে বিশাল একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন নিয়েছিলাম। তো ওখানে আপনার সবাই কোয়েশ্চেন করছিল, বেশ ভালো লাগছিল। তো আপনার কালে কোয়েশ্চেন থাকলে করতে পারেন। বিজয় ইসলাম আব্দুর রহমান, আব্দুর রহমান কে এটা? এটা কি আব্দুর রহমান ফিনল্যান্ডি নাকি অন্য কেউ? কারো কোয়েশ্চেন নাই? আয় হায়! আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম আমি সাধারণত কাউকে টাইম দেই না। আমি খুবই টাইমের ক্ষেত্রে স্ট্রিক্ট। কেউ ধরেন যে দেখা করতে যাচ্ছে বা ইয়ে টাইপের যাচ্ছে, আমি সাধারণত টাইম দেই না। আচ্ছা, প্যাটার্ন প্রিন্টটা ওকে। প্যাটার্ন প্রিন্টটা হ্যাঁ, আমি তাহলে এটা ভিডিওটা দিয়ে দিব। এটা ইনশাল্লাহ ভিডিওটা দিয়ে দিব। আ এটা ভিডিওটা দিয়ে দিব। তবে প্যাটার্ন প্রিন্ট নিয়ে প্রশ্ন করব না। কারণ এটা একটু কঠিন জিনিস তো লাগবে না। আচ্ছা স্যার, পাইথন শেখার পর ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছি। এটা শেখার জন্য কিভাবে এগোতে পারি? পাইথন শেখার পর ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন? পাইথন শেখার পর ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন। আপনি কি Django শিখতে যাচ্ছেন নাকি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন? React হাবিজাবি এই সেই? যদি আপনি React শিখতে চান বা হাবিজাবি শিখতে চান, সেক্ষেত্রে আমার একটা খুবই কম দামের কোর্স আছে। আমার কোর্সগুলো খুবই কম দাম রাখছি। এর মানে কিন্তু এই না যে কোর্সে কিছু শিখাই না। দেখেন ফ্রি কোর্সে পাইথনে যে পরিমাণ শিখাইছি, তো এই কোর্সের দাম কত জানেন? মাত্র ৳৩৪৯। এই কোর্সটা করতে পারেন। আমি করাইছি। এখনো চলছে। আরো ২ মাস মতো বাকি আছে, ১.৫ মাসের মতো। না, ২ মাস বাকি আছে আরো। এই কোর্সটা করতে পারেন। এখানে ফুল ওয়েব ডেভেলপমেন্ট শিখাইছি। মানে একদম ধরেন যে দেখতে পাচ্ছেন তো ছবিতে কি আছে। এখনো শেষ হয়নি। অনেক কিছু বাকি আছে। HTML, CSS, JavaScript, React, তারপর কি এগুলা GitHub এটা এখন শিখাইনি। সামনে আসবে GitHub এখন শিখাইনি। এটা করতে পারেন। আর Django যদি হয়, Django ক্ষেত্রে আমার সাজেশন কোনো নাই। কারণ Django আ কোন কোর্স ভালো হবে এটা আমার জানা নাই এক্সাক্টলি বাংলাতে। এই গেল কথা। তবে আমি বলব যে আপনি Python শিখছেন, Django করতে পারেন চাইলে। তো ওয়েব ডেভেলপমেন্ট বেসিকটা ঠিক করতে হবে। এটা গেল কথা।
তারপর আর কারো কোয়েরি? গিটহাবটা কেস কেস কি জিনিস? গিটহাবটা কি নাকি? আচ্ছা কি গিটহাব কি এটা? আচ্ছা আপনি আগে জানান, আপনি কি টেক ব্যাকগ্রাউন্ডে নাকি নন টেক ব্যাকগ্রাউন্ডে সেটা আগে বলেন। আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে বিভিন্ন, আমি আগে জিজ্ঞেস করি আপনি কোথায় পড়াশোনা করেন, কি করেন। কারণ মানুষের উত্তর দেওয়ার ক্ষেত্রে সবসময় আমাদের কনটেক্সট অনুযায়ী উত্তর দিতে হবে। ধরেন যে কারো দরকার নাই একটা জিনিস, তাকে আমি একটা জিনিস সাজেশন দিয়ে বসে আছি, এজন্য কনটেক্সট অনুযায়ী উত্তর দিব। আপনি আগে জানান যে আপনি পড়াশোনা কোথায় বা কি করেন, তাহলে আমি সেই অনুযায়ী উত্তর দিব। সাপোজ আমি যদি আপনাদের এখন ভাইবা নিয়ে নিই, সাপোজ আমি প্রশ্ন করছি, তা আপনার কতটুকু শিখলে সেটা দেখি। কারোই কনফিডেন্স আছে যে এখন ভাইবা নিলে আপনি ধরেন যে ৫ টা প্রশ্ন করলে ৫ টা উত্তর দিতে পারবেন, বা এটলিস্ট ৪ টা উত্তর দিতে পারবেন। সাধারণত ৫ টা উত্তর দিতে পারে না কেউ। একজনের কনফিডেন্স আছে ইনশাআল্লাহ বলছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি যে আপনি প্রতিটা ক্লাস করছেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। বাকিদের কি অবস্থা আমি জানি না। সামিউল আপনি যে উত্তর দিলেন না। আচ্ছা গিটহাবটা হচ্ছে মূলত ভার্সন কন্ট্রোল সিস্টেম, হ্যাঁ? এর উদাহরণ দেই। আপনারা যেহেতু আছেন। স্যার একটা ছোট্ট গল্প বলেন যেকোনোর উপর আ আপনাকে নিয়ে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা বলছি সমস্যা নাই। আমি একটু গিটহাব দেখাই আগে, হ্যাঁ? এই গিটহাবের ক্ষেত্রে একটা গল্প মনে পড়ল। গল্পটা হচ্ছে, গল্প না আসলে এটা জিনিস মনে পড়ল। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা GitHub অ্যাকাউন্ট, হ্যাঁ? এখানে দেখেন ১১২ টা কমিট। চিন্তা করতে পারেন ১১২ টা কমিট মানে বোঝেন? মানে এখানে ১১২ টা ভার্সন আছে কোডের। তো Git এ আমরা মূলত কোডের ভার্সন ম্যানেজ করি। যেমন আমরা দেখতে পান না Facebook এ গেলে হিস্টোরি দেখা যায় যে এডিট করলে কতবার এডিট করছে, মাঝে, মাঝে ধরা খায় মানুষজন। তো এরকম করে কোডেরও বিভিন্ন ভার্সন থাকে। তো সেটা আমরা Git এর মাধ্যমে ম্যানেজ করি। যেমন আমি এখানে যাই, এখানে দেখলাম যে কবে কি আমি করছি, পুশ করা হয়েছে। দেখুন এই যে সব এগুলা দেখতে পাচ্ছেন? এগুলো হচ্ছে Git এর হিস্ট্রি। সে কবে থেকে আছে দেখেন। সেই অক্টোবর চলছে তো চলছেই। কেউ যদি বলে যে নিউরাল জেম কবে শুরু হইছে, তো এখানে একটা ধরেন যে নিউরাল জেম ওয়েবসাইটে কবে শুরু হয়েছে সেটা দেখতে পাবেন আপনি। এই দেখেন চলছে তো চলছে, এপ্রিলের ২২ কই চলে গেছে? সুবহানাল্লাহ! এপ্রিলের ১৩ দেখতে পাচ্ছেন? একটা জিনিস আপনাদেরকে আমি বলেছি না যে এই দেখুন এখানে কিন্তু একটা কথা লেখা আছে। হয়ে গেল? এই যে দেখেন কি লেখা আছে? গত ১ বছর ধরে আমরা পরিকল্পনা করে আসছি এই মাস্টার প্ল্যানটা নিয়ে যে কিভাবে আমরা একটা কোর্সের মধ্যে আপনাদেরকে, যারা টেক ফিল্ডে ক্যারিয়ার করতে চায় তাদেরকে কিভাবে আমরা একটা কোর্সের মাধ্যমে একটা ভালো ক্যারিয়ার গড়ার করতে পারি। তো আমরা যে এই যে কথাটা বলেছি ১ বছর ধরে পরিকল্পনা করে আসছি, এটার প্রমাণটা কি? এটার প্রমাণ তো অনেক আছে অবশ্যই। বাট দেখেন আমাদের কোড আমাদের প্রমাণ। আমাদের কোড আমাদের প্রমাণ। দেখতে পাচ্ছেন ১৩ এপ্রিল মানে প্রায় ১ বছর হয়ে গেছে। এপ্রিলের ৪ চলছে। বুঝতে পারছেন? সো এই গিটহাব মূলত ভার্সন কন্ট্রোল সিস্টেম। এটা গেল বিষয়। সো আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা খুবই যেটাকে বলা হচ্ছে যে পাংচুয়ালিটি বলেন বা আপনার পাংচুয়ালিটি, তারপর মরালিটি, তারপর আরো জিনিসপাতি যেগুলো আছে এগুলো ভালো দিক, সেগুলো আমরা সবসময় মেইনটেইন করার চেষ্টা করি। যেমন কোন ক্র্যাক ইউজ করা বা যেগুলো মানুষজন করে, আমরা চেষ্টা করি সবসময় এগুলো এভয়েড করার। এ হলো বিষয়। সো আমরা মিথ্যাটা বা এই টাইপের ভুয়া-টুয়া জিনিস বলে আমরা করি না। তো একটা গল্প, হ্যাঁ, একটা গল্প শেয়ার করি। একদম বলছে আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স স্টুডেন্ট, এই সাবজেক্ট পড়ে কি ডেভেলপমেন্টের দিকে এগোনো ঠিক হবে? তবে আমার ইচ্ছা আছে এদিকে। আ ভেরি গুড কোয়েশ্চেন। আমি এক বাক্যে উত্তর দেওয়া মুশকিল। তবে আমি বলব আপনার যদি খুবই প্যাশন থাকে প্রোগ্রামিং এ সেক্ষেত্রে আপনি আসতে পারেন। অন্যথায় আমি রিকমেন্ড করব না। অন্যথায় আমি রিকমেন্ড করব না। আপাতত কারণ সিএসই, সিএসটি এইরকম সাবজেক্টে পড়ে মানুষজন ভাত পাচ্ছে না। সেখানে আপনি ট্রিপলি থেকে পড়ে কিভাবে ভাত পাবেন? এটা একসময় সুযোগ ছিল। আমি একটা কথা বলছি, একজনের নাম নিয়ে আমরা কথা বলছি। কারণ বলা দরকার দেখে। প্রোগ্রামিং হিরো আপনার নাম শুনছেন। প্রোগ্রামিং হিরো, তারপর আরো বিভিন্ন আপনার কোর্স যারা করায়। তো এই যে যারা কোর্স করাচ্ছে, এদের কোর্স থেকে বের হয়ে দেখবেন আপনার প্রচুর মানুষ দেখা যায় চাকরি পাচ্ছে, এই সেই করছে। এটা আসলে কাহিনী হয়েছে কি, এটা আগে পেত। এখন পাওয়াটা না খুব টাফ হয়ে যাবে ধীরে, ধীরে সামনের দিকে। বিশেষ করে নন টেক ব্যাকগ্রাউন্ড এর জন্য পাওয়াটা খুব টাফ হতে চলেছে সামনের দিকে। তো এইজন্য আমরা নিউরালজেম থেকে আমরা কালকে একটা মিটিং ছিল। কালকে শুক্রবার ছিল না? হ্যাঁ, কালকে একটা মিটিং আমরা করলাম। আমাদের যারা আমাদের গভর্নিং বডি আছি। তো ওখান থেকে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এআই এর যুগে এখন যেহেতু এই প্রোগ্রামিং ফিল্ডটা একটা কঠিন একটা ফিল্ড হয়ে যাচ্ছে।
কঠিন শুধু ফিল্ড না, এখানে আপনার চাকরি পাওয়াটা মানে কঠিন হয়ে যাবে। তার কারণ আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এরকম আর কোর্স, নরমাল কোর্স আমরা আনবো না। বরং আমার বেসিক যে ফান্ডামেন্টাল আছে সেটাও আমরা শিখাবো, এবং পাশাপাশি এআই, তারপর আরো যেগুলো স্কিল ডেভেলপমেন্ট করলে আপনার সামনের দিকে আপনি ভালো করতে পারবেন, সেগুলো নিয়ে আমরা শিখাবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা গেল কথা। আচ্ছা, এখন একজন বলেছেন কি, তাহলে স্যার রোবোটিক্স এর দিকে কি এগোনো সঠিক হবে কি? হ্যাঁ, আপনি রোবোটিক্স এর দিকে এগোতে পারেন। সেক্ষেত্রে আপনার আইওটি বলে একটা, আইওটি অ্যান্ড এমবেডেড সিস্টেম ডিজাইন, আইওটি অ্যান্ড এমবেডেড সিস্টেম ডিজাইন, একটু কঠিন লাগতে পারে আপনার শুনে, একটু ঘাটাঘাটি করে নিন। একটু কঠিন ফিল্ড, এখানে সবাই যায় না। এটা একটু ঘাটাঘাটি করতে পারেন, কেমন লাগে দেখতে পারেন। এই গেল কথা। তাহলে আমরা একটু ইয়াতে যাই, একটু গল্প করি, হ্যাঁ? গল্প, গল্প আচ্ছা কি নিয়ে করব গল্প বলেন? প্রোগ্রামিং নিয়ে গল্প করব? প্রোগ্রামিং এ তো গল্পের শেষ নাই। প্রোগ্রামিং নিয়ে গল্পের শেষ নাই। রাতের বেলা আপনার, রাতে কি সন্ধ্যাবেলা একজন নক দিয়েছে। নক দিয়ে বলছে, "ভাই আপনার কোম্পানিতে ইন্টার্নশিপ নিবেন?" আমি বললাম, "আমরা এখন ইন্টার্নশিপ নিচ্ছি না।" তো প্রশ্ন হচ্ছে যে এই যে ইন্টার্নশিপ ব্যাপার-স্যাপার বা এই টাইপের জিনিসপাতিগুলো, এখানে একটা কথা আছে। কথাটা কি? আমি সেদিন বলছিলাম আপনাদেরকে যে accidentally ওয়েব ডেভেলপার লেখা আছে না? accidental ওয়েব ডেভেলপার। এটা একটু ব্যাখ্যা আমি দেই। এটা কেন লেখা আছে এটা একটু বলি। এটাও একটা গল্প মজার আছে। তো আপনার, আমার এক ফ্রেন্ড, ওই হচ্ছে কি একটা প্রজেক্টে কাজ করছিল। ওই ডেভেলপমেন্ট প্রজেক্টে। তো হঠাৎ করে ওকে বললাম যে, "কি করছিস?" সেই হাবিজাবি। তো বলছে, "একটা ওই ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করছে।" আচ্ছা ঠিক আছে, তা আমাকে একটু দে, দেখি কি করা যায়। তো ওই যে ওই ডেভেলপমেন্ট ওটা ভাল লাগলো। দিয়ে ভাবলাম ঠিক আছে, এটা তো বেশ ইন্টারেস্টিং জিনিসপাতি করলাম। দিয়ে ওইভাবে আমার এই ওয়েব ডেভেলপমেন্টে আসা। আসা বলতে কি ক্যারিয়ার হিসেবে এদিকে আসা। আ ছোটবেলায় যদিও আমি বিভিন্ন প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট করতাম। তখন একটা ওয়েবসাইট বানাইছিলাম। তো ওয়েবসাইটটা ছিল মজাদার। তো বেশ কিছু জিনিস হয়েছিল। ছোটবেলায় বাচ্চারা আছে না যে Clash of Clans খেলতো। তো আপনারা নাম শুনেছেন কিনা? Clash of Clans খেলতো আপনাদের সময়। আ আচ্ছা আমি উত্তর দিচ্ছি। তো Clash of Clans এর একটা ওয়েবসাইট বানাইছিলাম। যেখানে কিনা ক্ল্যানের লিডার, তারপর কো-লিডার কি সব জিনিস ভাই থাকতো। এটা অনেক আগেকার ঘটনা। তখন ছোট ছিলাম অনেক। তো এটা গেল হচ্ছে কাহিনী। তো এখানে মেইন জিনিসটা হচ্ছে কি আপনার ক্যারিয়ার যে কখন কিভাবে হবে। ক্ল্যাশ রয়্যাল, আমরা ক্ল্যাশ রয়্যালের আগেকার যুগ, হ্যাঁ? ক্ল্যাশ অফ ক্ল্যান্স এর যুগের ছেলেপেলে। তো ক্ল্যাশ রয়্যাল তো পরে আসছে। ক্ল্যাশ রয়্যাল আমি খেলি নাই। ক্ল্যাশ অফ ক্ল্যান্স ও খেলি নাই বেশি। ওই ১ বছর মনে হয় খেলছিলাম, ১-১.৫ বছর হবে। তারপর ছেড়ে দিয়েছিলাম। এখন আর গেম-টেম খেলি না। তো ক্ল্যাশ অফ ক্ল্যান্স আমি এখনো খেলি। তাই নাকি বিজয় ইসলাম? এখন আমি আপনাকে বলব গেম-টেম এত খেলেন না। অন্য কিছুতে মন দেন, ভাল লাগবে। কেউ ধরেন যে স্কিল ডেভেলপমেন্ট আছে, তারপর বই-টই পড়তে পারেন, আরো জিনিসপাতি। এগুলা কিন্তু নলেজেবল জিনিসপাতি আছে, সেটা করতে পারেন। প্রোডাক্টিভ কাজ করবেন। দেখবেন যে ভালো জিনিসপাতি করতে পারবেন। মানুষের উপকার করবেন, হেল্প করবেন। এই জিনিসটাও কিন্তু অনেক কাজের। তো ভলান্টিয়ার ওয়ার্ক এগুলো অনেক কাজে দেয়। আচ্ছা, তো একটা প্রশ্ন করছেন জাস্ট সেইং, সামনে অ্যাস্ট্রোনমি নিয়ে অনেক ডিমান্ড থাকতে পারে। ডিমান্ড আরো বাড়তে পারে মোস্ট প্রবাবলি। আ আচ্ছা, এটা একটা ভালো কথা বলছেন। বাংলাদেশে না এগুলো ডিমান্ড নাই। এটাই সমস্যাটা। এবং বিদেশে যে আপনি যাবেন সেটার সুযোগও খুব কম। মেইন জিনিসটা হচ্ছে এখানটাতে যে আপনি যে বিদেশ যাবেন সেটার সুযোগ খুব কম। বাংলাদেশে এগুলোর কোনো ডিমান্ড নাই। বাংলাদেশে পিওর ফিজিক্স সাবজেক্ট কোনো ডিমান্ড নাই। আমার বাসার পাশে আগে যেখানে থাকতাম, তো উনার বাসার পাশে একটা টিচার ছিল। উনি একটা স্কুলের টিচার। বাট স্কুলের টিচার মানে এই না যে উনি খুব মানে ছোটখাটো মানুষ এমনটা না। একটা কাহিনী বলি। উনি উনার কাছ থেকে শোনা, উনি বলছে নিজে যে উনি রুয়েটে চান্স পেয়েছিল, হ্যাঁ? রুয়েটে উনি ট্রিপলি না কোন সাবজেক্টে চান্স পেয়েছিল। তো আচ্ছা, তো ট্রিপলির চান্স পেয়েছিল। কিন্তু উনি রুয়েটে ট্রিপলি না পড়ে উনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে রাজশাহী ভার্সিটিতে। তো অদ্ভুত বিষয় যে কেন এরকম করলো? উনাকে বেশ আমার মানে ইন্টারেস্টিং একটা পারসন লাগে। মানে খুব সুন্দরভাবে কথা বলে। তারপর উনার বাচনভঙ্গি থেকে শুরু করে মানে একটা থাকে না যে মানুষের সাথে কথা বললে একটা ভালো লাগা কাজ করে। তো ওরকম একটা মানুষ। মানে খুবই স্মার্ট লাগে। এখন উনি পড়াশোনা করছে কিসের? ট্রিপলি চান্স পাওয়ার পরেও উনি ট্রিপলি না পড়াশোনা করে ফিজিক্সে পড়ছে। তো এরকম করে অনেকে প্যাশনেট থাকে। যারা কিনা আপনার দেখা যাচ্ছে যে ওই সাবজেক্টটা চুজ করে। তবে এগুলা রিস্কি, অনেক রিস্কের। কারণ ধরেন চাকরি পাওয়াটা খুবই কঠিন। আল্টিমেটলি যাদের আপনার চাকরির ইচ্ছা, অবশ্যই এখানে মেক্সিমামই চাকরি চায়। আপনার দেখা যাচ্ছে যে
চাকরি করতে হয়। চাকরি তো না, আপনার এটলিস্ট কোনো একটা আর্নিং করতে হয়। সেটা ব্যবসা হোক বা চাকরি হোক বা যেটাই হোক না কেন। তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোনমির ডিমান্ডটা বাংলাদেশে কম, বিদেশে এখন বলছে ফালতু গুজবেরই বেশি ডিমান্ড দেশে লো। একটা মনে জিনিস পড়লো। কয়েকদিন আগে আমার এক ছাত্র বলছে যে, "ভাই আ ওর আম্মু নাকি বলছে যে ট্রাম্প মারা গেছে।" কোন Facebook না কোথায় একটা দেখছে। দিয়ে ওকে বলছে যে ট্রাম্প মারা গেছে। আয় দিয়ে ওই বলছে কিভাবে মারা গেল? তো হচ্ছে ঘটনা যে যারা একটু বয়স হয়েছে তারা বিশ্বাস করে না যে ট্রাম্প মারা গেছে। তো আমার আম্মু আবার কয়েকদিন আগে একই রকম ঘটনা বলছে যে মির্জা আব্বাস নাকি মারা গেছে। তো আমি বললাম যে মির্জা আব্বাস কেন মারা যায়? মির্জা আব্বাস তো দেখলাম যে বিদেশে নিয়ে গেল। তারপর কি হলো সেটা জানা নাই। তো এই যে গুজবগুলো ছড়ায় তো দেখা যাচ্ছে যে যারা একটু আ ধীরে, ধীরে বয়স হচ্ছে বা দেখা যাচ্ছে আমাদের এজের না, আমাদের থেকে আরো আ বয়স্ক তারা এগুলোতে খুব বিশ্বাস করে গুজব-টুজব, এআই-টেআই এর এগুলো উল্টাপাল্টা জিনিসপাতি। আ শয়তান ইয়াহু ডেড হওয়া উচিত। সেটানিয়াহু আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নেতানিয়াহু। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। এইটা জানা যায়নি। এটা আসলে ডেড নাকি জীবিত এটা জানা নাই। তো এই হলো ঘটনা। আচ্ছা এখন IoT and এমবেডেড সিস্টেম কোথায় থেকে শিখবো? YouTube এ এমবেডেড সিস্টেমের ভালো ভিডিও পাইনি। আপনারা কবে শুরু করবেন স্যার? ওকে, বিজয় ইসলাম। দ্যাটস a good question. এরকম কোয়েশ্চেন করলে আমার খুব ভাল লাগে। দেখেন এটা আপনাদের দিয়েছিলাম মনে হয় আমি। নাম কি, নাম কি? উনার নামটাই তো ভুলে গেলাম। এখানে দেখতে পারেন। আপনারা যারা এমনিতেও আছে অন্যরাও আছেন। নন টেক এ থাকলেও এনার ভিডিও দেখতে পারেন। আমি খুবই এনজয় করি। আমি খুবই এনজয় করি এনার ভিডিওগুলো বেশ মজা লাগে। ভালো শেখায় অনেক। তো বেশ কয়েকটা ভিডিও দেখছি মানে ভালো শেখায়। এটা করতে পারেন। ইলেকট্রনিক্স এর বেসিক খুব সুন্দর। এর বেসিক শেখার জন্য, হ্যাঁ? এগুলো মূলত বেসিক শেখায়। বেসিক শেখা এটা যে কেউ পারে। দেখবেন বিভিন্ন ছোট, ছোট প্রজেক্ট বানাচ্ছে, এই সেই বানাচ্ছে। আপনারা নিজেরও মজা পাবেন। দেখা যায় আপনারা ছোট ভাই-বোন থাকলে ওদেরকেও শিখাতে পারবেন। নিজেরাও করতে পারেন। মজা আছে এগুলা। অনেক মজা লাগে। এগুলা বেশ মজা লাগে। এনার চ্যানেলটা দেখতে পারেন। বেশ ভালো লাগে। এটা করতে পারেন। আচ্ছা, আ কি বলছিলাম আমি খেয়ে ফেললাম যে ভুলে গেলাম। ও আচ্ছা, আচ্ছা। কানেকশন। তো আপনার কারো কোয়েশ্চেন তাহলে করতে পারেন। আমি আর ৫ মিনিট আছি। এর মধ্যে বলি যে ট্যাকিয়নকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা কোর্সের আয়োজন করার জন্য। আ ট্যাকিয়নের মাধ্যমে মূলত ট্যাকিয়ন এবং আরো বিভিন্ন জায়গায় আমি ক্লাস নিতাম। ট্যাকিয়ন ছিল আমার শুরুর দিকে ২২ সালে। তখন ওখানে প্রোগ্রামিং শেখানোর মধ্য দিয়ে প্রোগ্রামিং শেখানো শুরু করছিলাম কিনা অনলাইনে খেয়াল নাই। বাট ওইটা one of my first ছিল। অ্যান্ড ট্যাকিয়নে আমি আপনার ছিলাম, যেটাকে বলা হচ্ছে যে সেক্রেটারি ছিলাম। পাবলিসিটি সেক্রেটারি ছিলাম। তখন আমার একটা আলাদা Facebook আইডি ছিল। তো ওই আলাদা Facebook আইডিতে আমার তখন ফলোয়ার বেশ ছিল মোটামুটি। এখন তো শরীয়ত ভাইয়ের অনেক হয়ে গেছে। তখন আমার ছিল অনেক বেশি। যাই হোক তো আইডিটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে নতুন আইডি খুলছি। নতুন আইডিটা এখন আছে। নতুন আইডিতেও তো নতুন আইডি তো এটা গেল। তারপর ট্যাকিয়নকে ধন্যবাদ দিলাম। তারপর আরেকটা কি? সামনে আপনারা অ্যাস্ট্রোনমি এটা আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের স্টুডেন্ট একটা গ্রুপ ইনশাআল্লাহ খুলবো। স্টুডেন্ট গ্রুপ একটা আছে আমাদের সেখানে আপনারা থাকতে পারেন। কানেকশন থাকবে আমাদের সাথে। স্টুডেন্ট গ্রুপের না হয় আমাদের লিঙ্ক দিয়ে দিব যেখানে আপনারা বিভিন্ন কোর্স-টোর্স আরো জিনিসপাতি সম্পর্কে জানতে পারবেন। এটা একটা গেল। তারপর আমার সাথে কানেকশন রাখতে পারেন LinkedIn এ এখানে কানেকশন রাখতে পারেন। আমাকে ফলো দিয়ে রাখেন। তাহলে ধরেন যে বিভিন্ন পোস্ট-টোস্ট এবং আরো কানেকশন থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই। আ আপনারা কোথাও যদি চাকরি পান বা আপনার কোথাও যদি জব পান বা কোথাও একটা ভালো সংবাদ পেলে অবশ্যই আমাকে জানাবেন। আমি খুব খুশি হব। আ কারণ ধরেন যে এজ এ টিচার আমার খুব ভালো লাগা কাজ করে যখন কিনা এটা আসলে সব টিচারেরই ক্ষেত্রে ভালো লাগা কাজ করে। যে যখন তাদের স্টুডেন্টরা কোথাও ভালো কিছু করে বা ভালো কোথাও কিছু পায় তখন খুব ভালো লাগা কাজ করে। তো এটা একটা জিনিস বলব। অ্যান্ড দ্যাটস দ্য থিং। আ আর ২ মিনিট আছি। কারো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। তারপর আমরা শেষ করে দিব। আর আপনাদের ভাইভাটা ইনশাআল্লাহ পরশুদিন হবে। পরশুদিন ভাইভা নিয়ে তারপর আমাদের আ কি বলে জানি? শেষ এটা তো আসলে শেষের শুরু তো না। কেবল এটা শুরু। সামনে আরো আমাদের চ্যানেল নিউট্রাজেম দিয়ে ফলো করে রাখবেন। ওখানেও ইনশাআল্লাহ সামনে বিভিন্ন কোর্স আনবো। আ আমার সাথে যারা কানেক্টেড থাকতে চান তারা অবশ্যই ফলো দিয়ে রাখেন। ওখানে ইনশাআল্লাহ কথা হতে থাকবে। ওকে আর ১ মিনিট। লেটস সি কারো কোয়েশ্চেন আছে নাকি? আরেকটা কথা। সেটা হচ্ছে আপনাদের কোনো ভার্সিটি বা কারো যদি ইনস্টিটিউট বা হোয়াটএভার যেখানে আপনারা পড়াশোনা করেন না কেন আমি জানি না। ভাইভাতে কোড লিখবো কিভাবে?
ওটার ব্যবস্থা আমি করে দিব, টেনশন নাই। আচ্ছা, তো আপনাদের ভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা যেটাই হোক না কেন, ওখানে যদি আপনারা ফ্রিতে প্রোগ্রামিং এর ক্যাম্প বা ফ্রিতে সায়েন্স রিলেটেড বা টেক রিলেটেড, সেটা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি না, ফিজিক্স, ম্যাথ, অ্যাস্ট্রোনমি হোক বা অ্যাস্ট্রোফিজিক্স হোক বা আপনার মানে এই টাইপের যে কোনো ওয়ার্কশপ যদি অ্যারেঞ্জ করতে চান, আমাকে অবশ্যই যোগাযোগ করবেন। আই এম ফ্রি, আমি ফ্রিতে ওয়ার্কশপ করাবো, কোনো সমস্যা নাই। আই এম অলওয়েজ ফ্রি ফর দিস কাইন্ড অফ থিংস। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী কোনো কোর্সে। অ্যান্ড কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আর সামনে দেখা হচ্ছে ইনশাল্লাহ। জি স্যার, আমার ইচ্ছা আছে আপনাকে দাওয়াত দেওয়ার। ইনশাল্লাহ, অবশ্যই। আমার খুব ভালো লাগে, হ্যাঁ? শেখাতে খুব ভালো লাগে এবং মানুষের কানেকশন করতে, বিশেষ ছোট বাচ্চাদের আমার খুব ভালো লাগে। যদিও বড় হয়ে গেছেন মোটামুটি, তাও ছোট ধরে নিলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।